স্কুলে যাবে না গোপাল? আয় বাছা আয়, আমার বুকের মাঝে আয়। লখাই এলো বুঝি? জানি না লখাইকে দেখি আমার যে কেন নয়নে জল আসে। কি দেখলাম আমি সুচিকা ঘরে, একে মায়ের কোলে খালি হয়ে যাবে। লখাই নিত্যদিনই আমার সম্মুখে আসে, তারই বদন থেকে আমার নয়নে বয়ে যায় অশ্রুধারা। লখাই আমার বাড়ি পাশ দিয়ে আর এসো না বাবা, তোকে দেখে আমার নয়নে জল আসে। গোপাল, গোপাল। লখাই ধাত্রী মা এসেছো বাবা? হ্যাঁ মা। গোপাল, আমার বন্ধু গোপাল কই? তোমার বন্ধু গোপাল? হ্যাঁ মা। ওই স্কুলে যাবে না। কেন মা? সর্বদেহ তপ্ত গরম হয়ে গেছি, সে কি? কিসব জ্বর হয়েছে। সত্যি মা? হ্যাঁ, যতবার আমাকে তুমি মা বলো ততবার যেন আমার হৃদয়, এই বুক যেন আমার ভরে যায় সোনা। ওরে খোকা, বলো মা। যা বাবা যা, আজকে তুই স্কুলে একাই যা। মা, তবে আমার একটা কথা রয়েছে মা। একটি কথা? হ্যাঁ মা। লখাই, কি কথা বাবা? আমি প্রতিদিন গোপালের বাড়িতে আসি স্কুলে যাওয়ার জন্য, তুমি আমাকে জড়িয়ে ধরে কাঁদো কেন মা? শিখি না, না লখাই না, অমন করে আর প্রশ্ন করো না। বলো মা বলো। আমাদের কেমন নয়নে জল আসি, অমন করে আর বলিস না খোকা, অমন করে আর বলিস না। আমি যে এই কথা আর বলতে পারবো না খোকা, তোকে দেখি কেন যে আমার নয়নে জল আসি। লখাই, বলো মা। আমরা ছোট যা নিচু কুলে জন্ম নিয়েছি, একবার ওই বদনে আমায় মা বলে ডাক না। মা। ও লখাই রে, একেবারে মা বলে না রে। মা। মা ডাকে শুনি মনে ভরে না রে। মা। ও লখাই রে, একবার মা বলে না রে। ও লখাই রে, একবার মা বলে না রে। মাতা করু পিতা করু, মাতা করু পিতা করু, করু সর্বজন তাহার চেয়ে অধিক করু অমূল্য নিধান। মাতা করু পিতা করু, মাতা করু পিতা করু আরো সর্বজন তাহার চেয়ে অধিক করু দেবী পঞ্চনা। মাদা করি চূড়া দিয়া ও খোকারি বলে না রে। ও খোকারি, একবার মা বলে না রে। ও খোকারি, একবার মা বলে না রে। ও লখাই, একেবারে মা বলে না রে। মা। লখাই, বলো মা। তোকে দেখে কেন যে নয়নে জল আসে।
হ্যাঁ মা। অমন করে আমায় প্রশ্ন করো না লক্ষাই। তবে মা আমি স্কুলে যাব না, কোনোদিন আর বাড়িতেও ফিরবো না মা। লক্ষাই হ্যাঁ মা হ্যাঁ। স্কুলে না গেলে পিনামাগির বজ্রের হাত পড়বে লক্ষাই। লক্ষাই অমন করে আর প্রশ্ন করিস না। তবে বলে দাও মা। আমি যে বলতে পারবো না লক্ষাই। তবে আমি গেলাম মা, আমি আর স্কুলে যাব না, বাড়িও যাব না মা। লক্ষাই ও মা। গোপাল, মা গোপালিনী লক্ষাই চলে গেল, ওই স্কুলে আর গেল না। মা তুমি কাঁদছো কেন মা? মা কি হয়েছে? তোমাকে দেখিনি বলি? লোকায় কিছু বলেছে মনে হয়। না, লক্ষাই আমায় কিছু বলিনি বাবা। তোরা যে আমার নয়নের মণি, তোদেরকে না দেখলে এ হতভাগী যে পাগলিনী হয়ে যায়। গোপাল, হ্যাঁ মা। তোর সর্বাঙ্গ জ্বর নেই, ওষুধ খেয়েছো বাবা? হ্যাঁ চলো মা আমরা কুটিরে যাই। জানো গোপাল, কেন যে আমার লক্ষাইকে দেখে নয়নে জল আসে? যারা মা হয়, মায়েরা বুঝতে পারে সন্তানের বিয়োগে ব্যথা। লক্ষাইকে গর্ভে ধারণ না করলেও আমি যে একদিনের জন্য মা হয়েছি, স্তনে পান করেছি। লক্ষাই অনুরাগে চলে গেল চম্পানিতে, গেল না পাঠশালায়। গোপাল দেখি দেখি রাজবাড়িতে যেতে হবে। লক্ষাই কোথায় চলে গেল বুঝি? লক্ষাই সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাকে চম্পে গৌরী নারায়ণ নমো নমঃ। ও শক্তি মহামায়া দেবী দুর্গায় নমো নমঃ। ও মসুরাসনী দেবী দুর্গায় জয় শিব শম্কর জয়। বাড়ি দিক থেকে বাড়ি ফিরে এসে সেই যারা অন্যের জন্য হাহাকার করে কেঁদেছে তাদেরকে অন্ন প্রদান করেছি আমি। যারা বস্ত্রের জন্য হাহাকার করে কেঁদেছে তাদের বস্ত্র তুলে দিয়েছি। সকলকে সকল কিছু প্রদান করেছি আমি। তবে এই রাজসভার মাঝে আমি যে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই মাননীয় মন্ত্রী মহাশয়, সদাগর মহাশয়, আজ আপনাকে আমি একটি কথা বলতে চাই। বেশ বলুন। আমার পিতার অবর্তমানে আপনাকে আমার দায়িত্ব সঁপে দিয়েই আমার পিতাই জগৎ ছেড়ে চলে গেছে। সত্য কথা। তারপর থেকে আপনি সন্তান সমতুল্য আমাদের দেখে, আমার সন্তান সমতুল্য রেখে চক্র পূজাবিন্দুগণ সকলকেই নিজের সন্তান হিসাবে দেখেছেন। এহ কত সত্য। তবে সদাগর মহাশয়, আপনি যে আমার পিতার সমতুল্য, সদাগর মহাশয়, তাই আপনাকে একটিবার আমার গর্ব করে বলা ইচ্ছা করছে, আপনি মন্ত্রী মহাশয় নও, আপনি আমার পিতা পিতা পিতা। সদাগর মহাশয়, পিতা গো, আপনার দায়িত্ব তুলে স্বপ্ন ছেড়ে চলে গেছিলাম আমি। বলে আমার বর্তমানে সব পূজাবিন্দুগণ সকলেই কেমন ছিল একটিবার বলেন আমার। সত্যই সত্যই বলেছি তো। আজই ওর বাণিজ্যে যাবার সময় সম্পূর্ণ এই রাজ্যের ভাবকব্য আমায় নিয়ে গেছিলেন, কিন্তু কিন্তু কি আমি অক্ষরে অক্ষরে পালনই করেছি। যখনই আপনারই অপরিবর্তে এই রাজ্যের ভারকর্প আমার উপর দিয়ে গেছিলেন, সম্পূর্ণ দায়িত্ব আমি বিক্রম সেন সেনাপতির কাছে আমি দিয়েছিলাম। বলেছিলাম সদাগর বসনে এই রাজপ্রাসাদে বিক্রম সেন তুমি যাও
নগর নগর পরিদর্শন করো। প্রজাবিন্দুগণ কেমন আছে, আনন্দিত রয়েছে না দুঃখিত রয়েছে, তুমি দেখে আসো। নগর নগর পরিদর্শন এই শুনতে চেয়েছিলাম আমি, এই শুনতে চেয়েছিলাম ওনার মুখ থেকে সেনাপতি বিক্রম সেন। মহারাজ, আজ আমি তোমায় কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। বলুন, বলো আমায়, তোমার সেনাবাহিনীগণ সকলে কেমন রয়েছে? চম্পক প্রজাবিন্দুগণ সকলে কেমন রয়েছে একটিবার বলো আমায়। মহারাজ, হ্যাঁ, আমার সেনাগণ সকলে সকলে রয়েছে এই চম্পলের রাজপ্রাসাদে। আপনারও বর্তমানে চম্পকনগরের প্রজাবিন্দুদের আমি আপনারও কথা মতো দেখাশোনা করেছি। শুধু তাই নয় মহারাজ, যারা যারা অন্নহীনা তাদেরকে অন্ন দান করেছি, যারা বস্ত্রহীনা তাদেরকে বস্ত্র দান করেছি, দিন দরিদ্র লোককে আমি নিজের হস্তে অন্ন দান করে এই এই প্রাসাদের আমি সকলকে খুশি রেখেছি। এই শুনতে চেয়েছিলাম আমি তোমার মুখ থেকে। হ্যাঁ, তবে সকলে আনন্দ রয়েছে তো? আনন্দে আনন্দ রয়েছে মহারাজ, কিন্তু কিন্তু কি এই আনন্দের পিছনে পিছনে একটি দুঃখের কারণ যেন লুকিয়ে রয়েছে। কারণ? হ্যাঁ মহারাজ, এমন কি দুঃখের কারণ সেনাপতি? তবে শোনো, এই চম্পলা রাজপ্রাসাদে আনাচে কানাচে যেন এক গুজব ছড়িয়েছে। গুজব? হ্যাঁ মহারাজ, কি বলছো সেনাপতি? গুজব? কি এমন গুজব ছড়িয়েছে? গুজব কি এমন জানেন মহারাজ? মার্জনা করবেন আমাদের লক্ষ্মীন্দর নিত্যদিন ওই পাঠশালায় যায়, আর সেই সময়ে নাকি ও পাড়ার ওই ধাত্রী মা লক্ষ্মীন্দরকে জড়িয়ে ধরে পথের মাঝে কাঁদে। আর এই কথা জানতে পেরেছে আমার লক্ষ্মীন্দর, সেদিন থেকে লক্ষ্মীন্দর প্রতিজ্ঞা করেছে নাকি যতক্ষণ না এই কথা রহস্য জানতে পারবে ততক্ষণ পর্যন্ত লক্ষ্মীন্দর পাঠশালায় যাবে না। কি বলছো জামাই? হ্যাঁ, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আমার লক্ষ্য যদি পাঠশালা না যায়, অন্য সেবা না করে, উচ্চ শিক্ষা শিক্ষিত না হলে আমি চম্পলা প্রজাবিন্দু কে পরিচালনা করবে? মহারাজ, এর কারণ তো আমার জানতে হবে সেনাপতি। হ্যাঁ, ও ধাত্রীমা, তাহলে খবর পেয়েছেন? বাবু বসে আছি। আছেন, আসুন, ভেতরে আসুন। জয় হোক বাবু মশাইয়ের জয় হোক। প্রণাম বাবু মশাই। দীর্ঘায়ু ধাত্রী মা। আমি শুনেছি আগামীকাল বাণিজ্য থেকে ফিরে এসেছি, কিন্তু আমি এসেছি লখাই। লখাই? লখাই আজকে স্কুলে যায়নি বুঝি? না, লখাই স্কুল যায়নি। শুধু তাই নয়, লখাই স্কুল যায়নি। একটি কথা বলতে চাই আপনাকে আমি ধাত্রী মা। কি কথা? আপনি তো জগতের মাতা, সকলের মা আপনি। মাগো, আজ আমি আপনাকে একটি কথা বলতে চাই ধাত্রী মা। বলেন মা, আমার লখাইকে জড়ে ধরে আপনি কেন ক্রন্দন করেন? বাবু মশাই, হ্যাঁ, এই কথা লখাইয়ে প্রশ্ন করেছিল আমাকে। লখাইয়ে বলেছিল, মা আমাকে থেকে কেন তুমি কান্না করো? আমি যে বলতে পারিনি, আমি যে বলতে পারবো আর এই কারণের জন্যই লখাই আমি বলে গেছেন, পিতাগো যাবো না পাঠশালায়, অন্য জল সেবা করবো না। সত্যই সত্য ধাত্রী আপনাকে বলতে হবে, কেন আপনি ক্রন্দন করেন? বাবু মশাই, হ্যাঁ, সন্তানকে জড়িয়ে ধরে কান্না করলে কি মায়ের অপরাধ আছে? না, অপরাধ নেই। তাহলে তো মায়ের ক্রন্দন কাঁদছেন আপনি, আমি বলতে পারবো না বাবু বলতে মশাই। পারবেন না? আপনাকে যে বলতেই হবে ধাত্রী মা। না, আপনি আপনি আজ যদি আমায় না বলেন তাহলে আমি কি ভাববো জানেন? আমি ভাববো আপনি আমার লখাইকে জড়িয়ে ধরে মায়ের কাঁধে আদর করে আমার এই চম্পকনগর সকল কিছু আপনি দখল করতে চান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা ছোট জাতের লোভী বলেই আপনার মায়া করতে আমার লখাইকে আপনি মোহিত করতে চান। আমরা ছোট জাত, নিচু কুলে জন্ম নিয়েছি। আমরা গরিব, গরিবেরা কখনো লোভ লালসা করতে পারে না। তবে বলে দেন, কেন ক্রন্দন করছেন আমার লখাইকে দেখে? কেন জড়িয়ে ধরে ক্রন্দন করেন আপনি বলে দেন। সে কথা আমি বলতে পারবো না বাবু মশাই।
ধাত্রীমা, সেনাপতি, কেন কেন লক্ষ্মীন্দরকে ধরে নিত্যদিন জড়িয়ে ধরে পথ মাঝারে কান্না করে? সেদিনই কি আপনার পাওনা কম হয়ে গেছিল, যার জন্য আপনি লক্ষ্মীন্দরকে জড়িয়ে ধরে কন্দনে করে? আর নিত্যদিনই সেই মায়া কান্না। লক্ষ্মীন্দর এটাও বলেছে, যতদিন না সেই কথা রহস্য জানতে পারবে এক ফোঁটা জল গ্রহণ করবে না, প্রয়োজন বোধে না খেয়ে লক্ষ্মীন্দর প্রাণে মারা যাবে। হ্যাঁ, লখাই, লখাই কোথায়? ধাত্রীমা, লখাই মারা যাবে, আমি যে বলতে পারবো আপনি না। কি চান যে লক্ষ্মীন্দর না খেয়ে প্রাণে মারা যাক? না সেনাপতি, তাহলে বলুন, আমি চাই না। তাহলে বলুন, আমি লখাইকে বুঝিয়ে রাখবো। কেন লক্ষ্মীন্দরকে দেখে জড়িয়ে ধরে কাঁদো? কেন বলুন আপনি? মায়ের সম্মুখে গলা উঁচু করে কথা, আমি আমি যে নিজে হাতে তোমার নারী ছাদর করেছিলাম। এই জন্য আপনাকে পাওনা দেওয়া হয়েছে। হ্যাঁ, ধাত্রীমা, উচিত মূল্য দিয়ে আপনাকে বিদায় করেছিলাম সেদিন, তারপরেও কেন কেন মায়া জালে জড়িত করে লক্ষ্মীন্দরকে দেখে কাঁদো? কেন বলুন আপনি? না! আমি বলতে পারবো না কেন যে আমার নৌনি জলাশে বিধি বসয়। ধাত্রীমা, আপনি বলুন, এই কথা আমি বলতে পারবো না। আমি লখাইকে বুঝিয়ে রাখবো। লখাই, ভুলে যাবেন না ধাত্রীমা, এই রাজসভা, রাজসভার মাঝে গোপনীয় তথ্য প্রকাশ করা যতক্ষণ না করবেন ততক্ষণ রাজসভা থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন না। আপনাকে বলতেই হবে ধাত্রীমা। এই ধাত্রীমা, ধাত্রীমা, কারো জোরে বিনীত করে বলি আপনাকে একটিবার বলে দেন না। আমি আপনার যে বয়োজ্যেষ্ঠ, এই রাজসভায় যখন কষ্ট তুলেছে লখাইকে জড়িয়ে ধরে অজর নয়নে কন্দন করো তুমি, তবে বলি ধাত্রীমা, বুঝিয়ে বলে দাও কি বা কারণে লক্ষ্মীধরকে দেখি অজর নয়নে কন্দন করো তুমি, বলে দাও। মন্ত্রী বসয়, আমরা গরিব, ভগবান আমাদেরকে নিচে কোলে জন্ম দিয়েছে। গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই আমাদেরকে দেখে ঘৃণা করে। আরে বারে বারে একই প্রশ্ন এই ছোট জাতির কাছে। আমি যে বলতে পারবো না মন্ত্রী মশাই। ধাত্রীমা, সত্য বলেছো তুমি, সবাই নিজ জাত বলে ধাক্কার দেয়, কিন্তু আমি কোনোদিনও ভাবিনি আমি নিজ জাত। কিন্তু তাই আজ যখন কষ্ট তুলেছে সদাগর বসয়, আমি চাই না এই রাজসভায় আপনার অসম্মান হোক। সকলদের নারী সাধন করেছেন আপনি, তাই বলে দিন কেন অজর নয়নে কান্না করে লক্ষ্মীধরকে দেখে? বলে দিন ধাত্রীমা, বলে দিন সত্য কথা। মশাই, আমি বলতে পারবো না মন্ত্রী। বহর, সেনাপতি, এরা ছোট জাত, এরা লোভী জাত, এরা মায়ায় জালে মানুষকে ফাঁসাতে পারায়। তাই এইভাবে ধাত্রীমা সত্যি কথা বলবে না। সেনাপতি, হ্যাঁ, সত্যই বলেছো তুমি। ধাত্রীমা যখন এইভাবে সত্য কথা প্রকাশ না করবে তবে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে ব্যাকা করতে হয়। করতে হয়। তবে তোমায় আমি দায়িত্ব দিলাম কি করে তুমি তার মুখ থেকে গোপনীয় তথ্য বের করবে। যথার্থ বহর। ধাত্রীমা সেনাপতি, বারবার এক কথা বলতে বলতে যেন কেউ পারলো না আপনার মুখ থেকে রহস্য কথা আহ্বান করতে। তাই বলুন, কেন কেন লক্ষ্মীধরকে দেখে আপনি অধর মেয়েটা কন্দন করেন? বলুন। সেনাপতি, হ্যাঁ, আমি যে বলতে পারবো না। বলতে পারবে না? না, বলবে। এই সেনাপতি ঠিক জানে কি করে সেই আসল রহস্যের কথা আবার করতে হয়। এই, বলুন, কেন লক্ষ্মীধরকে দেখে কন্দন করো? বলুন ধাত্রীমা।
সেনাপতি, আমি কি বলতে পারবো না সেনাপতি? না বাবু মশাই, বলুন। তুমি পাশিয়ে মিথ্যে অভিনয় স্বপ্ন সাজালে, কোনি অপরাধে তুমি দিলে আঘাত। ও চাঁদ, আমার কি অপরাধ তুমি বলে দাও। বলুন। যে ক্ষতি তোমার হবে আগে তো বুঝিনি, আমি তো তোমার মন চাইতে আসিনি। বলে দাও ফাতেমা। যে ক্ষতি তোমার হবে আমি তো বুঝিনি, আমি তো তোমার মন চাইতে আসিনি। শুধু শুধু ছলনাতে দিলে আঘাত। ও আমার কি অপরাধ তুমি বলে দাও। বিক্রম সেনাপতি, বলে দাও। বের করো। বলে দাও। বের করো। চাইনি তবু কেন তুমি পাশে, মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজাই। বলুন অগ্রিমা, বলো। চাইনি তবু কেন তুমি পাশে, মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজাই। কোনি অপরাধে দিলে আঘাত। ও চাঁদ, আমার কি অপরাধ তুমি বলে দাও। অবশ্যই হ্যাঁ? বলবে না? বলবে না? বলে দাও। বলো। মা, মা, কে? কে? আর সহ্য করতে পারি না। মা, গোপাল, এসেছিস? হ্যাঁ মা, আমি জানি গোপাল, নিজের সন্তান নিজে হওয়ায় অপরের হাতে পড়েছি বলে আমার গায়ে চাবুকে রাখো। তুমি আমার খোকা, আমার প্রাণ তুমি দান করবে খোকা। ধন্ত্রীমাও, এই বুঝি আপনার সন্তান? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ? সেনাপতি মহাশয়, সদাগর মশাই বলেছেন সজা বলে ঘিবে রহে না, আগুলটা কি ব্যাখ্যা করতে হয়। হ্যাঁ? যখন ওই চাবুক চালিয়েছেন, যখন রাত্রি মামু ওই গোপন তথ্যটি বের করে মুখ দিয়ে, এবারে তারই যদি সন্তানকে আঘাত করা যায়,
নিশ্চয়ই গোপন এই কথাটি বের করবে মুখ হইতে। হ্যাঁ? আঘাত করুন তার সন্তানকে। ছুড়ে যাও। গোপাল আহ! গোপাল এই গোপাল, তোর মাকে বলতে বল, কেন লক্ষিন্দরকে দেখে অঝর নয়নে কন্দমনে করে যতক্ষণ এই কথা রহস্য জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত তোদেরকে আমরা ছেড়ে দেবো না। প্রয়োজন বললে এই চাবুক দিয়ে মরতে মরতে তোদেরকে আমরা মেরে ফেলবো। বল! না বলবে না? আমার গোপালের গায়ে হাত আপনি মারবি বলবে না? চলে যাও, চলে যাও সেনাপতি মহাশয়। আঘাত করে তার সন্তানকে করে আঘাত। বলে দাদা বলবি না? ওরমে চাঁদা। বলো ধাত্রীমা, বলো, যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত গোপালকে ছাড়বো না। প্রয়োজন বললে এই গোপালকে গলা টিপে নিষ্ঠুর বিধি বলে দাও। একদিকে লখাই, একদিকে আমার গোপাল, একদিকে রাজসভা। কোথায় যাব, আমি কি করব? গোপাল আহ, বলুন। গোপালী রে, খোকা মা কেন এসেছো বাবা? এ হতভাগী মায়ের কারণে সর্বঙ্গ জাগতির আঘাত পড়েছে। আজ সত্য প্রকাশ করে দেব আমি। হ্যাঁ, করুন। আমার কিছু হলে আমার খোকার কি হবে? আমি দায়িত্ব নেব আপনার খোকা, গোপালের দায়িত্ব আমি নেব। তবু যে আপনাকে গোপনীয় তথ্য খুলে বলতে হবে ধাত্রীমা। বলুন। একদিন সতিকা ঘরে হ্যাঁ হ্যাঁ, আমি নারী ছেদন করেছিলাম লখাই। তারপর গোলক বিহারী আদেশী বিধাতা এসে বিধাতা এসে সুন্দর করে বিধি লিখে গেছে। বিধি লিখন? তারপরে ওই বিধি লিখনে কি বিধি লিখেছে? বিধি লিখেছে কি? 12টি বছর আয়ু তার। কি? কি বলছেন ধাত্রীমা? মাত্র 12টি বছর আয়ু? পঞ্চম বৎসরে বিদ্যা লাভ করবে, তারপর অষ্টম বছরে মামিকে হরণ করবে। হাতিমা, এ কি আপনার মন গড়া গল্প না সেই দিনের সেই বিধাতা সত্যি বলেছিল? তারপর কি বলেছিল ধাত্রীমা? 11 বৎসর 6 মাসে হবে লখাইয়ের বিয়ে। লখাইয়ের বিবাহ। তারপর বিয়ের বাসর ঘরে বিয়ের বাসর ঘরে না, আর বলতে পারবো না। বিয়ের বাসর ঘরে